এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা মরাখালী মাঠের কালো রাত। সন্দীপের ভূমিকায় আদিত্য, শ্যামল আর ভোলারামের ভূমিকায় সুমিতেন্দ্র। গল্প পাঠে আমি প্রত্যয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। চাকরিতে বদলি হয়ে সন্দীপকে আসতে হয়েছে এই মরাখালী গ্রামে। এখানে সন্দীপের থাকার ব্যবস্থা করা হয়েছে একতলা কোয়ার্টারের পিছন দিকের একটি ঘরে। আয়তন যথেষ্ট বড়, দুটো জানলা, একটা টেবিল চেয়ার ও একজোড়া খাট। জানালাগুলো দিয়ে দেখা যায় একটা দিগন্ত প্রসারী মাঠ। এখানকার কুখ্যাত মরাখালীর মাঠ। কুখ্যাত বলার কারণটা আপনারা একটু পরে জানতে পারবেন। তবে এইখানে সন্দীপের সঙ্গে একই ঘরে থাকবে শ্যামল। সে ধানবাদের ছেলে, তাকেও এখানে বদলি করেই আনা হয়েছে। এছাড়া ছিল ভোলারাম। লোকটা বিহারি হলেও বাংলা খুব একটা অস্পষ্ট নয়। সে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত টুকটাক কাজ করত। দেখতে দেখতে সন্দীপ আর শ্যামল দুজনেই গুছিয়ে নিল নতুন জায়গায়। সেদিন সকাল থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। গ্রাম বাংলায় বৃষ্টি অনুভব করার আলাদাই মজা। শ্যামল একটু ঘুম কাতুরে মানুষ। ছুটির দিনে নিজের বিছানায় শুয়ে নাক ডেকে সে ঘুমোচ্ছে। সন্দীপ জানালা খুলে আপন মনে গ্রামের বুকে বৃষ্টির তোলপাড় দেখছিল। শ্যামল ঘুম চোখ খুলে কিছুটা বিরক্ত হয়ে বলল, জানালাটা বন্ধ করে দাও, বৃষ্টির ছাট আসছে, বিছানাটা ভিজে গেলে আরেক ঝক্কি। শ্যামলের কথা শুনে সন্দীপ জানালাটা বন্ধ করে দিল। কিন্তু এই বদ্ধ ঘরে ওর থাকতে ইচ্ছে করল না। বাইরে বেরিয়ে এসে দেখল রান্নাঘরে ভোলারাম রান্না করছে। সন্দীপ বলল, ভোলারাম, বলছি এক কাপ চা হবে? কেন হবে না বাবু, এক্ষুনি দিচ্ছি। একটু পেঁয়াজি করছি দুপুরে ভাতের পাতে খাবার জন্য। বাড়তি আছে কয়েকটা দিই। এই বর্ষাতের মৌসুমে এসব খেতে বাঙালি বাবুদের খুব ভালো লাগে। খাসা খাসা। তোমার মতো যদি বাঙালি বাবুদের গিন্নিরা একটু ভাবতো তাহলে তারা বর্তে যেত মাইরি। সন্দীপ বারান্দার কোণে একটা টুল নিয়ে বসল। সামনে দেখা যাচ্ছে মরাখালীর মাঠ। সন্দীপ বলল, আচ্ছা, এই মাঠটা এত বড়, কিন্তু কোনোদিন এই মাঠে কাউকে যাতায়াত করতে দেখিনি। এখানকার বাচ্চারাও এখানে খেলে টেলে না নাকি? আমার অনেকবার ইচ্ছে হয়েছে একবার ঘুরে আসার, কিন্তু ওই নতুন অফিস, এখনো তো কাজকর্ম ঠিক করে বোঝাই হয়নি। দেখি এর মধ্যে একদিন যাব ভাবছি। আরে না না বাবু, ক্যা বাত বল রহে হ্যাঁ আপ? তেড়ে ফুঁড়ে বলে উঠল ভোলারাম। ওই মাঠে কেউ যায় না বাবু, বিশেষ করে ওই অমাবস্যার রাতে। ও মাঠ খুব খারাপ আছে। খারাপ আছে মানে? ওটা মাঠ না মোটর গাড়ি যে খারাপ আছে? না না বাবু, ওই মাঠ কি আর আগের মতো আছে?
ওই মাঠের ওদিকে মানে ও পারে শ্মশান আছে। সেখানে কিছুদিন আগে সে কিছু কাপালিক ঝুন্ড বেঁধে রয়েছে বাবু। কাপালিক? হ্যাঁ বাবু, লোকে বলে অমাবস্যার রাতে ওরা নাকি অজীব ও গরিব সব সাধনা করে, যার জন্য ওরা আজও ইনসান বলি দেয়। নরবলি? কি বলছো কি তুমি? এখানকার পুলিশ টুলিশ কিছু করে না? এখানে পুলিশ তো সালা শ্বশুরা ভেরুয়া আছে, আর প্রাণের ভয় কার নেই বলেন তো? তাছাড়া কাপালিকদের খিলাফ তো কোনো সবুত নাই। বুঝলাম, কিন্তু তার জন্য মরাখালীর মাঠ দিয়ে না যাওয়ার কি আছে? আজ অবধি যারা যারা ওদের হাতে মরেছে তাদের সবকো ওই মাঠের দিকেই যেতে দেখা গেছে কোনো না কোনো সময়। हमें लगता है वो कपालिक लोग यहाँ आसपास निगरानी करते रहता है बाबू। ये माठ को तो सुनसान देखुन, কোথাও চারদিকে কোনো বাড়ি ঘর তো নেই। এখানেই তো শিকার করার আসলি মজা আছে, নইলে গ্রামের ভিতরে গেলে তো ওরা ধরা পড়ে যাবে। তা বলি দেবার পর কি করে? ইনসানের সরকাটা লাশটা এই মাঠের কাছাকাছি কোথাও ফেলে রেখে চলে যায়। এই মাঠ পেরিয়ে ও কপালিক লোক कहीं नहीं निकलता है জানেন বাবু। हम নিজে এখানে এসে 3 সরকাটা লাশ দেখেছি। কি প্রত্যেক অমাবস্যায় লাশ পাওয়া যায় নাকি? না না, প্রত্যেক অমাবস্যায় নয়, তবে কभी कभार যে কটা লাশ মিলেছে सब ওই অমাবস্যার পরের দিনেই। তাই इधर का लोगों को लगता है कि वो ওরা অমাবস্যার রাতেই বলি চড়ায়। কি ধরনের সাধনা করে ওরা? মনে তো হয় ওরা তো কোনো শয়তানি সাধনাই করে বাবু। আমার তো বিশ্বাসই হয় না যে এখনো এসব হয়। কার কি লাভ হয় এসব করে? কোনো সাধারণ মানুষের দ্বারা কি আদৌ এসব কাজ করা সম্ভব? এসব শয়তানের সাধনা আমার আপনার মতো সাধারণ মানুষেরাই করে থাকে, কিছু পানে কো লোভে। তুমি তো দেখছি অনেক কিছু জানো ভোলারাম। आंख कान खुला रखने से वो सब मालूम पड़ता है बाबू। ভুল করেও কোনোদিন ও মাঠে যাবেন না, ইয়ে আমি বলে দিলাম আপনাকে। হ্যাঁ আচ্ছা, আমরা না হয়ে গেলাম না, তারা তো কোনো না কোনো দিন মাঠ পেরিয়ে এদিকে আসতে পারে। ভোলারাম একটু চিন্তিত হয়ে সন্দীপের দিকে তাকালো, তারপর বলল, ये बात तो हमने कभी सोचा ही नहीं। তুমি বললে যে তোমার আমার মতো সাধারণ মানুষ এই সাধনা করে। আচ্ছা, হতেই তো পারে যে ওরা এখানে আমাদের মধ্যেই কেউ লুকিয়ে রয়েছে, এই আর 5টা গ্রামের লোকেদের সাথে মিশে রয়েছে। বিষয়টা নিয়ে ওদের মধ্যে আর কথা হলো না, কিন্তু বিষয়টা যে চিন্তার সে নিয়ে কোনো সন্দেহ নেই। রাত্রিবেলা ঝড় বৃষ্টি কিছুটা ধরেছে। শ্যামল ঘরের বন্ধ জানালাগুলো খুলে দিচ্ছিল। সন্দীপ বলল, এই জানলাগুলো খুলো না জানলাগুলো। কেন? এমনি সময় তো জানালা বন্ধ করতে বললেই মুখ ভার করে বসে থাকো, এখন হঠাৎ কি হলো? জানলা খুললেই ওই মাঠটা দেখা যাবে। যাবে তো যাবে, তাতে আর কি। আরে না না, থাক না বন্ধ। কেন? একদিন ধরে তো ওই মাঠ দেখছো, হঠাৎ আজ কি হলো বলো তো? দুপুরে খাবার সময়ও তোমাকে অন্যমনস্ক মনে হলো, সারাদিন চুপ করে বসে আছো। এই ব্যাপারটা কি বলো তো ভাই? সন্দীপ খানিক ইতস্তত করে ভোলারামের থেকে শোনা সমস্ত কথা বলল। শ্যামল সব শুনে হো হো করে হেসে উঠল। সত্যি আজকের যুগে দাঁড়িয়ে তুমি এ কথা বিশ্বাস করো? বিশ্বাস করব না? মুন্ডু কাটা লাশগুলো তো পাওয়া যায়। কেউ খুন করেছে হয়তো, আর যারা খুন করে তারা ক্রিমিনাল, কোনো কাপালিক টাপালিক নয়, বুঝলে ভাই? দেশের মানুষদের না এই সমস্যা, বুকে ছুরি ঢুকিয়ে মারলে সেটা হত্যা, আর মুন্ডু কেটে দিলেই বলি। যাও তো, ঘুমোকে যাও। ঘুমোচ্ছি, কিন্তু তুমি জানলাগুলো খুলো না। বেশ, খুলবো না, যাও যাও ঘুমাও।
রাত 3টে। মুষলধারে বৃষ্টির সঙ্গে শোঁ করে বইছে উত্তাল হাওয়া। বৃষ্টির ছাঁট মুখে এসে পড়তেই সন্দীপের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই তড়াক করে লাফিয়ে সে উঠে বসল। শ্যামলের দিকের জানালাটা হাট করে খোলা, আর বিছানায় শ্যামল নেই। সন্দীপ তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলতে যেতেই আচমকা ঝড়ের মতো দরজায় ধাক্কা মেরে ঘরে প্রবেশ করল শ্যামল। মাথা থেকে পা অবধি জলে ভিজে শ্যামল ঘরে ঢুকেই হাঁপাতে লাগলো। প্রথমটা সন্দীপ ভয় পেয়ে গেছিল, তারপর শ্যামলের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, আর তুমি ভিজলে কি করে? আমি ওই মরাখালির মাঠে গিয়েছিলাম। কি মাঠে? কেন? না না, আমার কিছু হয়নি, তবে আমি যা দেখেছি। কি দেখেছো ভাই? বলছি সব বলছি। আগে আমাকে একটু জল দাও। সন্দীপ চটপট এক গ্লাস জল দিয়ে বলল, শ্যামল, তুমি জলটা খেয়ে জামা কাপড় বদলে এসো, তারপর তোমার সব কথা শুনছি আমি। তাড়াতাড়ি ভিজে জামা কাপড় বদল করে শুকনো জামা কাপড় পরে শ্যামল এসে বসল। ওর চোখে মুখে এখনো ভয় লক্ষ্য করা যাচ্ছে। সন্দীপ বলল, কি হয়েছে এবারে খুলে বলো আমাকে। আরে এই কিছুক্ষণ আগে প্রচণ্ড জোরে একটা বাজের শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম তুমি অত ঝড়ের শব্দের মধ্যেই অগরে ঘুমোচ্ছ। হ্যাঁ, আমি উঠে বসলাম। ঠিক বৃষ্টির তোর কতটা সেটা দেখার জন্য মাথার কাছে জানলাটা খুললাম। অমাবস্যার অন্ধকারে চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার, এদিক ওদিক খালি বাজ পড়ছে, সঙ্গে চমকে উঠছে বিদ্যুৎ। এমন সময় হঠাৎ আমার নজর পড়লো ওই মাঠের দিকে। দেখলাম একটা আলো হাতে কেউ যেন আমাদের কোয়ার্টারের দিকেই ছুটে আসছে। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পেছনের দরজাটার কাছে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে পড়লাম। ভেবেছিলাম নিশ্চয়ই বেটা কোনো চোর টোর হবে। তারপর পিছনের দরজাটা ধাক্কা মেরে টর্চ হাতে একজন ভেতরে ঢুকলো, আর সে আলো ফেললো আমার মুখে। আমি কিছু লক্ষ্য না করে লোকটার কলার চেপে ধরে ওর হাত থেকে টর্চটা নিয়ে নিলাম। কিন্তু আমি কি দেখলাম জানো ভাই? সন্দীপের চোখে মুখে আতঙ্ক। নিঃশ্বাস বন্ধ করে সে জিজ্ঞাসা করল, কি দেখলে? সামনে দাঁড়িয়ে ওই লোকটা ভোলারাম। ভোলারাম? কিন্তু কিন্তু ওই যে ওই মাঠে যেতে বারণ করতো, তাহলে ও নিজে গেল কেন? আরও আছে। আমি ভোলারামের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ওর সারা জামায় রক্তের ছোপ ছোপ দাগ লেগে রয়েছে। এত বৃষ্টিতেও ধুয়ে যায়নি। আমি জিজ্ঞাসা করলাম, ভোলারাম, তুমি এত রাত্রে কোথায় গেছিলে, আর তোমার জামা কাপড়ে এইসব কিসের দাগ? আমি খাবার দিতে গেছিলাম। খাবার? কাকে? बिल्ली के लिए बाबूजी। তুমি এত রাত্রে এই ঝড় জল মাথায় নিয়ে বেড়ালদের খেতে দিতে গেছিলে, তাও আবার মরাখালির মাঠে? ইয়ার কি মারছ? माठे माठे ना तो माठे तो हम ही नहीं गया। আমি নিজে তোমায় সেখান থেকে ফিরতে দেখেছি হাতে টর্চ নিয়ে। মিথ্যে কথা বলবে না। তোমার গায়ে রক্তের দাগ কেন লেগে আছে? রক্ত नहीं ওখানে একটু পিছিল ছিল, তাই পড়ে গিয়েছি। এসব কাদার দাগ। কাদা আর রক্তের মধ্যে পার্থক্য বুঝি না আমি। এই দেখো, টর্চের আলোটা ফেলে দেখি। হ্যাঁ, এই তো, এই যে স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা তো রক্ত। आपको कुछ गलत फहमी हो रहा है बाबूजी। हाँ, আমি মাঠে যাই নাই, আমি ঘরে যাচ্ছি। আপনিও যান বাবুজি, এখন ঘরে যান। বলতে বলতে আমার পাশ কাটিয়ে ভোলারাম চলে গেল। ভোলারামের টর্চ তখনও আমার হাতে রয়েছে। আমি সময় নষ্ট না করে বাড়িরই বাইরে বেরিয়ে ওর ফেলে আসা পথটা ধরে এগোলাম। কিছু দূর যেতেই আমার সামনে পড়ল সেই মাঠ।
আর একটু এগোতেই দেখলাম, কি দেখলে? বলো। আমি দেখলাম একটা গলা কাটা লাশ পড়ে আছে মাঠের মাঝখানে। সে কি ভয়ানক দৃশ্য তুমি কল্পনাও করতে পারবে না। ওই দেখে আমি পাগলের মতো ছুটে কোয়ার্টারে ফিরে এলাম, আর তখনই তুমি দরজাটা খুললে। তার মানে তুমি বলছো যদি কাপালিকের গল্প সত্যি হয়ে থাকে তাহলে সেটা ভোলারাম ছাড়া আর কেউ নয়। কিন্তু কিন্তু ভোলারামকে দেখে তো খুব সাধারণ মনে হয়। তোমার মনে নেই তোমাকে ভোলারাম কি বলেছিল? এইসব শয়তানি সাধনা নাকি তোমার আমার মতো সাধারণ মানুষই করে থাকে। হ্যাঁ, সেটা বলেছিল ঠিকই, কিন্তু আচ্ছা, ও এত কথা কি করে জানলো বলো তো? মরে যাওয়ার পর তো কেউ ওকে এসব কথা বলে যায়নি এসে। তাহলে কে মারে, কি উদ্দেশ্যে মারে, এত কিছু ও জানলো কি করে? সন্দীপ চুপ করে বসে রইল। শ্যামল বলল, এবারে আমি যেই কাজটা করতে চাইছি তাতে তোমার সাহায্য লাগবে ভাই। মানে কি করবে তুমি? হাতে নাতে ওই শয়তানটাকে আমরা ধরবো। আমরা মানে না 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 না, আমি ওসব করতে পারবো না। মানে চাকরি করতে এসেছি, শেষে প্রাণ পাখি মোর উইরা যাক আর কি, নাকি? হ্যাঁ, তোমার মনে হলে তুমি পুলিশের কাছে যাও, আমি এসবের মধ্যে নেই মাইনি। পুলিশ আমাদের কথায় বিশ্বাস করবে না, ওরা আরও প্রমাণ চাইবে, আর সেটা আমরা না দিতে পারলে ভোলারাম ছাড়া পেয়ে যাবে, আর তারপরও আমাদের ছেড়ে দেবে ভেবেছো? ও তো আর একা নেই, নিশ্চয়ই ওর সঙ্গে আরও সাঙ্গপাঙ্গরা আছে, এই কাজে ওকে সাহায্য করছে। তারপর আমরাই অকালে প্রাণ হারাবো। তাহলে এখন আমরা কি করব? এখন থেকে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ভোলারাম যেন টের না পায় যে আমরা কিছু একটা করতে চলেছি। পরের দিন সকালবেলা মরাখালীর মাঠ থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হলো। জানা গেল এই লোকটা নাকি পাশের গ্রাম থেকে এই গ্রামে আসছিল। বেচারা বুঝতে না পেরেই নিশ্চয়ই এই মাঠে প্রবেশ করেছিল, আর শয়তান কাপালিকগুলো অসহায় মানুষটার মাথা কেটে বলি দিয়ে মুন্ডুহীন শরীরটা ফেলে রেখে গেছে। পুলিশ এবারেও এসে লাশ সরানো ছাড়া কিছুই করল না। সব দেখে সন্দীপ নিজের মনেই বলল, কি অদ্ভুত মাইরি, মাঠে একটু পাহারা বসালেই তো ঝামেলা চুকে যায়। না, এই জায়গার পুলিশগুলো সত্যিই ভীরুয়া। এরপর থেকেই ভোলারাম খুব চুপচাপ হয়ে গেল। বলিয়ে কইয়ে মানুষটা কেবল গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শ্যামলকে যেন স্রেফ আপাদমস্তক দেখে যেত। অন্যদিকে শ্যামলকে দেখলেও মনে হতো সে নিজেও ভোলারামের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে। এই সব কিছুর মাঝে সন্দীপ যেন না চাইতেও সে জড়িয়ে পড়েছিল। শ্যামল ছাড়া একমাত্র ভোলারামই ছিল যার সঙ্গে ও একটু গল্প করত। কিন্তু এখন ভোলারাম এই কোয়ার্টারের কারোর সঙ্গে বেশি কথা বলে না। মাঝে মাঝে ভোলারামের সঙ্গে সন্দীপের চোখাচোখি হলে ওর মনে হতো ভোলারাম যেন ওকে কিছু বলতে চাইছে, কিন্তু শ্যামলের কড়া পাহাড় আর ঘেরাটো পেরিয়ে সে বলতে পারছে না। মাসখানিক পর একদিন সন্দীপ শ্যামলের একটু আগেই অফিস থেকে ফিরে এলো কোয়ার্টারে। ভোলারাম তখন বারান্দায় তার জং ধরা রেডিওটা নিয়ে ব্যস্ত। সন্দীপকে ফিরতে দেখে ভোলারাম গুটি গুটি পায়ে ওর কাছে এসে বলল, বাবু, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, একটু রান্নাঘরে আসবেন? কেউ শুনে ফেললে মুসিবত হয়ে যাবে।
অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু শ্যামল বাবুর ভয়তে বলতে পারছি নাই। কেন, শ্যামলকে ভয় পাওয়ার কি আছে? আছে আছে, কারণ একটু আছে। এই কয়েকদিন আগে অমাবস্যার রাতে একটা ঘটনা ঘটেছিল। কথাটা শুনে সন্দীপের হাতটা কেঁপে উঠল। কি ঘটনা? ভোলারাম এদিক ওদিক দেখে ফিস ফিস করে বলল, ওদিন রাতে আমার ঘুম আসছিল নাই, তাই আমি রান্নাঘরে বসে পরের দিনের খাবারের জোগাড় করছিলাম। अचानक আমার নজর পড়ল খিড়কির বাইরে, মোরাখালীর মাঠের দিকে। বাদল গজরানে কা ওয়াক্ত, वो বিদ্যুৎ চমকে উঠলো, একেবারে খড়বড়ি মচায়। আর আমি তখন দেখলাম कोई तो उस माठ से इस तरफ दौड़ के आ रहा है। हमें इतना डर लगा कि हम उसी वक्त सोने का नाटक किया। कुछ देर बाद हमने महसूस किया कि पीछे का दरवाजा से, और उसके बाद वो पता नहीं कहाँ गायब हो गया। आधा घंटा हमें मोरार मतो आँख बंद करे लेटे रहिलाम। তারপর উঠে টর্চ নিয়ে গেলাম সেই মাঠের দিকে। वहाँ हमने वो सरकटा लाश देखा, और वहीं पे डर के मारे कादा पे स्लिप खा के हम लाश के ऊपर ही गिर गया। हाँ बाबूजी, समझे? खून कादा सब लेके एकेबारे लथपथ हो गया था हम। फिर किसी तरह भाग के आया इधर, तो देखा শ্যামল बाबू हमारे ऊपर नजर रखे बसे चिलेन। उस दिन किसी तरह हम भाग के निकल लिया, लेकिन आज तो अमावस्या আছে बाबू, हमें बहुत डर लगते। हमको लगता है वो শ্যামল बाबू ही कापालिक झुंड का एक हिस्सा है। और आपने उस दिन ठीक ही বলেছিলেন, ওই কাপালিক ভেষ বদলে এখানে থাকে, আমাদেরই মাঝে থাকে। এখান ছেড়ে আমার যাবার জায়গা নেই, नहीं तो हम कब का भाग जाते। সন্দীপের মাথা ততক্ষণে ঘুরছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে ও কিছুই বুঝতে পারছে না। কিন্তু এই দুজনের মধ্যেই যদি কেউ কাপালিক হয়, তাহলে সন্দীপকে প্রথমেই নিজেকে বাঁচাতে হবে। কারণ যদি এরা বলি দেওয়ার জন্য আর কাউকে না পায়, তাহলে হয়তো শেষে বলির পাঁঠা হবে সন্দীপই। সন্দীপ নিজের মনের ভয় চেপে বলল, না না, পালানোর কোনো দরকার নেই। আমি নিজের ওপর নজর রাখবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সন্দীপ ভোলারামকে এই কথা বলল ঠিকই, কিন্তু নিজের ঘরে এসে সন্দীপ গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে থাকল। না কিছু খোলা, না কারোর সঙ্গে কোনো কথা বলল, আর না দু চোখের পাতা এক করল। শ্যামল বা ভোলারাম ওর সঙ্গে কথা বলতে এলেও সন্দীপ একটা কথাও ওদের সঙ্গে বলল না। বর্ষাকাল আর বৃষ্টি কদিন ধরে লেগেই আছে, কিন্তু আজ ঝড় বৃষ্টির দাপটটা যেন একটু বেশি। অমাবস্যায় যেন চাঁদের জ্যোৎস্নার অভাব ঢাকতে আকাশ ভেঙে পড়েছে এই মরাখালী গ্রামে। কড়কড় করে বাজ পড়ে চলেছে নীরে ধারা। ঘরের দুটো জানালাই আজ খোলা রয়েছে। হঠাৎ সন্দীপের ডাকে ধর্মর করে উঠে বসল শ্যামল। শ্যামল, শ্যামল, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি 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 হয়েছে ভাই? ভোলারাম। কথা বলতে বলতে সন্দীপ হাঁপাচ্ছে। শ্যামল বলল, কি হয়েছে ভোলারামের? ভোলারাম রান্নাঘরে নেই। আমি আজকে ওর উপর নজর রেখেছিলাম। ও ও আজকে তোমার নামে আমার মনে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করছিল। তো তখনই আমি ঠিক করেছিলাম যে ভোলারামকে আজকে হাতে নাতে ধরবো। কি বলছো কি তুমি সন্দীপ? ঠিকই বলছি ভাই। তাহলে এখন তাড়াতাড়ি চলো,
আজকেই ভোলারামের এই নোংরা খেলার শেষ দিন। শ্যামল একটা হাতে টর্চ নিয়ে ও সন্দীপ হাতে একটা লোহার ডান্ডা নিয়ে ঝড় বৃষ্টির পরোয়া না করেই বেরিয়ে পড়ল মরাখালীর মাঠের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই ওরা দেখল মাঠের মাঝামাঝি কেউ যেন হেঁটে চলেছে। সন্দীপ বলল, শ্যামল, টর্চটা নিভিয়ে দাও, ভোলারামের কাছে গিয়ে জ্বালাবো। এখন আলো দেখলে ও বেটা পালিয়ে যাবে। শ্যামল টর্চ নিভিয়ে দিল। পা টিপে টিপে ওরা মাঠ দিয়ে হেঁটে চলল। বিদ্যুতের ঝলকে সামনের মানুষটিকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। ওরা এখন মানুষটার খুব কাছে। সন্দীপ শ্যামলকে ইশারা করল। সঙ্গে সঙ্গে শ্যামল ছুটে গিয়ে লোকটাকে এক ধাক্কা মেরে ধরাশায়ী করল। তার মুখে ফেলল টর্চের আলো। কিন্তু এই মানুষটিকে তো চেনা যাচ্ছে না। এ তো ভোলারাম নয়। এমন সময় কেউ শ্যামলের মাথায় প্রচণ্ড আঘাত করল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শ্যামল লুটিয়ে পড়ল মরাখালীর মাঠের মাঝে। শ্যামলের জ্ঞান ফিরতেই সে অনুভব করল সে কোনো মন্দিরের ভিতরে রয়েছে। তার সামনে যে পুরুষ বিগ্রহ রাখা আছে সেই রকম ঠাকুরের মূর্তি সে আগে কোনো দিনও দেখেনি। এদিকে তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তার গলা রাখা রয়েছে হাঁড়ি কাঠের উপরে। শ্যামলের সামনে মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে 10-12 জন কালো বস্ত্র পরিহিত ষণ্ডা মার্কা লোক। তাদের কপালে কালো টিকা, চোখে মোটা করে পড়া কাজল। কিন্তু কিন্তু সন্দীপ কোথায়? এই যে ভাই, আমি এখানে। খুবই নির্বিকার স্বরে পড়ল সন্দীপ। শ্যামল দেখল সন্দীপের পরনেও বাকিদের মতোই কালো বস্ত্র। তার মুখের সহজ সরল ভাবটা যেন একেবারেই হারিয়ে গেছে। শ্যামলের সামনে এসে সন্দীপ হাঁটু মুড়ে বসে বলল, অপরাধীকে হাতে নাতে ধরার স্বপ্ন চুরমার হয়ে গেল। হ্যাঁ, তুমি সেই কাপালিক? আমি একা নই, আমরা সবাই সাধক, রক্ত বীজের সাধক। তবে বিশ্বাস করো, কোয়ার্টারের কাউকে আমি কোনোদিন বলি দিতে চাইনি। আমি শুধু এই তল্লাটে পাকাপাকিভাবে থাকবো বলেই বদলি নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু সেদিন বলি দিয়ে ফিরে আসার সময় ভোলারাম ব্যাটা আমায় দেখে ফেললে। ভাগ্যিস ব্যাটার ভয় একেবারে চোখ বন্ধ হয়ে গিয়েছিল, না হলেও আমায় চিনেই ফেলতো। ও ভেবেছিল যে তুমি কাপালিক। অন্যদিকে সেই রাতেই আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন তুমি উঠলে। তুমি ভোলারামকে মাঠ থেকে ফিরতে দেখে ভাবলে যে খুনটা বোধহয় ভোলারামই করেছে। তোমাদের দুজনের সন্দেহের তালিকা থেকেই আমি বাদ পড়লাম। মনে মনে রক্তবীজের মন্ত্র আওড়ে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। কি বাঁচান বেঁচেছি। কিন্তু কেন করলে তুমি এসব? আমাদের আরাধ্য রক্তবীজকে জাগ্রত করার জন্য। কোনো কোনো বিশেষ তিথির বিশেষ অমাবস্যায় দেবতার উদ্দেশ্যে আমাদের নরবলি দিতে হয়। তিনি বলির কেবল মাথাটা গ্রহণ করেন, বাকি ধড়টা আমরা ফেলে দিই। কিন্তু আস্তে আস্তে মানুষের মনে এত ভয় ধরে গেল যে এই দিকে গ্রামের লোকের আশাই প্রায় বন্ধ হয়ে গেল। তাই তো এখন মানুষের মাঝে থেকেই আমাদের বলি জোগাড় করতে হয়। যেমন আজ আমি তোমায় জোগাড় করেছি আমাদের বলির জন্য। না না, এরকম করো না। সন্দীপ শ্যামলের কথায় পাত্তা না দিয়ে একজন সঙ্গীকে বলল, ওই দেবতার পায়ের কাছে রাখা খাড়াটা আমায় দে তো।
শ্যামল আমার বন্ধু, ওকে আজ আমি অর্পণ করব। ছেলেও খুব ভালো, অপরাধীকে ধরে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল। আমি এক কোপে নামিয়ে দেব, যাতে ওর কোনো কষ্ট না হয়। শ্যামল ছটপট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সন্দীপ খাঁড়াটা নিয়ে মাথার উপরে তুলে এক কোপে শ্যামলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। শ্যামলের টাটকা গরম রক্ত ছিটকে পড়ল রক্তবীজের বিগ্রহের ওপর। পরের দিন সকালে মরাখালীর মাঠে পাওয়া গেল শ্যামলের গলা কাটা দেহ। কোয়ার্টারের সবাই এতটাই আতঙ্কিত হলো যে সন্দীপের ঠোঁটের কোণায় তীক্ষ্ণ ধারালো হাসিটা কেউ লক্ষ্য করল না।